নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আমরা গল্পের আসরে। বর্ষাকাল, মাঝে মাঝেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সাথে থাকছে গরম খিচুড়ি, ইলিশ, বিকেলে চায়ের সাথে আলুর চপ, বেগুনি। তাহলে একটা রোমাঞ্চকর জমাটি রহস্য কাহিনী বা বাদ পড়ে কেন? আজকে আমরা নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের তৈরি অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার ওরফে বুড়ো ঘুঘুকে। আসুন শুনে নি কর্নেলের অসামান্য বুদ্ধির নিদর্শনের দারুণ একটি গল্প, অকাল কুষ্মাণ্ড। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। স্টেশন তখনও অন্তত ৮ কিলোমিটার দূরে। ট্যাক্সিটা বিগড়ে গেল। ট্রেনের সময় হয়ে এসেছে। ট্যাক্সির সামনে ও পিছনে গাদাগাদি করে প্রায় ১ ডজন যাত্রী ঠাসা ছিল। এ মুলুকে নাকি এটাই রেওয়াজ। তবে শীতের দাপটে অবস্থাটা খুব একটা অসহনীয় মনে হচ্ছিল না। তো ট্যাক্সিওয়ালা ১০ কিলোমিটার পথ আস্তে আস্তে ইতিমধ্যে ৩ বার ভাড়া বাড়িয়েছে। এবারে এই কলকবজা বিগড়ে যাওয়ার ব্যাপারটাকে চতুর্থ দফা ভাড়া বাড়ানোর ফন্দি ভেবেই আমরা যাত্রীরা ঝটপট নেমে এলো, এবং যাদের ঠ্যাংগুলো লম্বা তারা সবার আগে দেখতে দেখতে উধাও হয়ে গেলেন। একটু পরে দেখি আমি আর ট্যাক্সিওয়ালা ছাড়া আর জনপ্রাণীটি নেই। ট্যাক্সিওয়ালার মুখের দিকে তাকিয়ে কোনো ফন্দি ফিকির বা ধূর্তামির চিহ্ন খুঁজে পাচ্ছিলাম না। লোকটা করুণ মুখে ইঞ্জিনের কলকবজার দিকে তাকিয়ে আছে। বললুম, কি দাদা, কি বুঝছেন? লোকটা হতাশ ভাবে মাথা নেড়ে বলল, नहीं साहब, आप पैदल चला जाइए। ভেবেছে আমি ওর ওই হাড় জিরজিরে গাড়িটার মূর্ছ ভাঙার অপেক্ষায় আছি। আসলে এতক্ষণ ঠাসাঠাসিতে আমার শরীরের আগা গোড়া ঝিম বেঁধে গেছে, পা দুটোতে কোনো সার নেই। তাই সেই ঝিমুনি কাটিয়ে নিচ্ছি, এবং সেটা ওকে বুঝিয়ে দেওয়ার জন্যই রাস্তার ওপরে পা দুটো ঘোড়ার মতন ঠুকতে ঠুকতে কয়েক পা এগিয়ে গেল। কাছেই একটা ব্রিজ রয়েছে। নদীটা বেশ চওড়া, তবে অর্ধেকের বেশি বালিতে ভরা, বাকিটায় কালো জল। স্রোত বইছে বলে তো মনে হচ্ছে না। বিকেল হয়ে গেছে। শীতের দিন ঝটপট ফুরিয়ে যায়। হিসেব করে দেখলুম ট্রেনের এখনো মিনিট ২০ দেরি। স্বাভাবিক গতিতে হেঁটে গেলেও ট্রেন ধরা যাবে। সঙ্গে একটা কিট ব্যাগ ছাড়া আর কোনো বোঝাও নেই। তাছাড়া জায়গাটা কেন যেন খুব ভালো লাগছিল। একধারে ছোট বড় পাহাড়, তার উপত্যকা শীতের শস্যে সবুজ হয়ে আছে। অন্য ধারেও পাহাড় আছে, আর আছে ঝোপঝাড় ও মাঝে মাঝে ঘন জঙ্গল। সামনের ওই স্টেশনের কাছে যা একটা বসতি, তাছাড়া কাছাকাছি কোনো বসতির চিহ্ন চোখে পড়ছিল না। মনে হলো জায়গাটা ভ্রমণ বিলাসীদের পক্ষে মোটামুটি পছন্দসই। হঠাৎ আমার চোখ গেল ডাইনে নদীর পাশে জঙ্গলের দিকটায়। ঝোপের মধ্যে কি একটা বসে আছে যেন। পাক ফাল্লো নাকি বলা যায় না। এই জঙ্গলে জনবিহীন জায়গায় বিশেষ করে শীতকালে জন্তু জানোয়ার বেরিয়েও পড়তে পারে। ধূসর রঙের প্রাণীটি আমার দিকে পিঠ রেখে ওত পেতে আছে। একবার ভাবছি ট্যাক্সিওয়ালাটাকে ডেকে সাবধান করে দিই, আবার ভাবছি আমার ডাকাডাকি শুনে যদি দাঁত নখ বাগিয়ে তেড়ে আসে। অবশ্য রাস্তাটা যথেষ্ট উঁচু এবং আন্দাজ ১৫০ মিটার দূরত্বে রয়েছে ওটা। কিন্তু আমাকে হকচকিয়ে দিয়ে ওটা উঠে দাঁড়ালো, এবং তখনই বুঝলাম চোখের ভুল হয়েছে। ওটা ধূসর রঙের কোট প্যান্ট পরা একজন মানুষই বটে। হাতে কি যেন একটা রয়েছে। গা ছমছম করে উঠলো এবার অন্যরকম ভয়। হাতে ওটা কি পিস্তল? কাউকে খুন করার জন্য পেতে আছে লোকটা, কিন্তু কোট প্যান্ট এবং দোস্তর মতন সাহেবি টুপি পরা। এরকম লোক কাউকে খুন করবার জন্য ওভাবে ওত পেতেছে, এটা কিছুতেই যুক্তিসঙ্গত মনে হলো না। অথচ ওর গতিবিধি সন্দেহজনক। সন্দেহ আরো বাড়ল যখন দেখলাম লোকটার হাতের কালো রঙের জিনিসটা তুলে গুলি ছোড়ার ভঙ্গিতে একটু কুঁজো হলো এবং ওইভাবে পা টিপে টিপে ঝোপঝাড় ভেঙে এগুতে লাগলো।
তারপর দেখি সে দৌড়াতে শুরু করেছে। গুরুতর দুর্ঘটনার আশঙ্কায় আমার বুক টিপ টিপ করছে। এবার প্রতি মুহূর্তে আশঙ্কা করছি গুলির শব্দ আর মানুষের আর্তনাদ শুনবো। ওর হাতের জিনিসটা যদি বন্দুক হতো তাহলে তো শিকারই ভাবতো। পিস্তল দিয়ে কি কেউ পাখি বা জন্তু জানোয়ার শিকার করে? দৌড়ে সে যেখানে ঢুকলো সেখানে কিছু কিছু উঁচু গাছ রয়েছে, ছায়া অস্পষ্ট ভাবে তাকে দেখতে পাচ্ছি। তারপর সে অন্তত 1 মিনিটের জন্য অদৃশ্য হয়ে গেল। ট্যাক্সিওয়ালা ব্যাপারটা দেখছে কিনা নাকি দেখার জন্য ওদিকে ঘুরলাম। না, ও এখনো ইঞ্জিনের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে। আবার যখন সেই লোকটাকে দেখতে পেলাম তখন সে নদীর পাড়ে হাঁটু দুমড়ে বসে আছে এবং পিস্তল তাক করে রেখেছে। আর চুপ থাকতে পারলাম না, দৌড়ে গিয়ে ট্যাক্সিওয়ালাটাকে ব্যাপারটা দ্রুত জানিয়ে দিলাম। দুজন মানুষ এখানে থাকতে একটা খুন খারাপই হবে। যে ট্যাক্সিওয়ালা 3-3 বার যাত্রীদের চাপ দিয়ে ভাড়া বাড়িয়েছে তার বিবেকও এবার নড়ে উঠল। ऐसा বলেছে তার ট্যাক্সি থেকে একটা লোহার রড বের করবে, তারপর চোখ কটমট করে আমাকে ডাক দিল। আমারও কিছু একটা হাতে নেওয়া দরকার। অগত্যা ওর ইঞ্জিনের মধ্যে রাখা একটা রেঞ্জ তুলে নিয়েই রওনা দিল। উত্তেজনায় মাথা ঠিক নেই। ট্যাক্সিওয়ালা উঁচু রাস্তা থেকে নামতে গিয়ে গড়িয়ে পড়ল। তারপর দুর্বোধ্য ভাষায় চাপা স্বরে কি বলতে বলতে ঝোপঝাড় ভেঙে এগোতে লাগলো। আমিও ওর পিছন পিছন চলছি। দুজনেই সতর্ক, আচমকা ধরে ফেলবো ওকে। আমাদের দিকে পিঠ রেখে লোকটা এখনো তেমনি বসে আছে। টুপি পরা মাথাটা সামনে ঝুঁকেছে, হাতের পিস্তল একেবারে নাকের ওপর তুলে তাক করে রেখেছে। সম্ভবত হতভাগ্য মানুষটি, অর্থাৎ যাকে খুন করবে, সে নিচে নদীতে নিশ্চিন্তে কিছু করছে, হয়তো কিছু টের পাচ্ছে না। খুনে লোকটির হাতের পিস্তল আছে বলেই আমরা সাবধানী হয়েছি। পা টিপে টিপে এগিয়ে কয়েক মিনিট দূরে ট্যাক্সিওয়ালা রড তুলল, আর আমিও রেঞ্জটা বাগিয়ে চেঁচিয়ে উঠল, খুন করলে, খুন করলে, পাকড়ো পাকড়ো। ভুলেই গেলাম যে ওর হাতে পিস্তল আছে। কিন্তু সঙ্গে সঙ্গে গুপ্ত ঘাতক ঘুরে ব্যাপারটা দেখেই হুড়মুড় করে নদীতে ঝাঁপ দিল। ট্যাক্সিওয়ালা রডটা নাচিয়ে পার থেকে শাসাতে শুরু করলো। फेंक दो पिस्तौल, नहीं तो डंडा मारेगा हम। আমিও তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি। কি বলবো ভেবে পাচ্ছি না। নাকি এখনো সেই লিটনগঞ্জের সরকারি অতিথিশালায় শুয়ে একটা বিদ্ঘুটে স্বপ্ন দেখছি। কালো এবং প্রচন্ড ঠান্ডা জলে বুক অব্দি ডুবিয়ে হতভাগ্য গুপ্ত ঘাতক এখন ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। তার টুপিটা খুলে পড়ে কাগজে নৌকার মতন ভেসে যাচ্ছে অল্প অল্প স্রোতে, এবং তার ফলে মাথা জোড়া যে টাকটি এই গোলাপি রোদ্দুরে চিকমিক করছে সেটি অতি প্রসিদ্ধ এবং আমার সুপরিচিত। তার সান্টা ক্লজ সুদৃশ্য সাদা অনবদ্য গোপদারিতে এখন বিস্তর জল কাদা লেগেছে, এবং তার হাতের সেই পিস্তলটা পরিণত হয়েছে বাইনোকুলারে। হয়েছে বলেই আমরা আমাদের বোকামির শাস্তি পাইনি, কিন্তু ততক্ষণে আমার পেটে হাসি ঘুরিয়ে উঠছে। হায় বুড়ো গুগু, এ কি দশা তোমার! ট্যাক্সিওয়ালা লোহার রডটা ফের তুলতেই করুণ একটা আওয়াজ এলো। জয়ন্ত, ওকে একটু বুঝিয়ে বলো যে এটা পিস্তল টিস্তল নয়, সামান্য একটা দূরবীন। এতক্ষণে আমি হাসতে পারলাম, হো হো করে হেসে উঠলাম। ট্যাক্সিওয়ালা অবাক হয়ে বললেন, क्या जी, कोई जान पहचान आदमी? कौन है वो? थोड़ा गलती हो गया, माफ कीजिएगा। वो देखिए आपका टैक्सी में बच्चा लोग क्या गड़बड़ कर रहा है। সত্যি সত্যি কাচ্চা বাচ্চারা ওই জনহীন রাস্তাতেও ট্যাক্সিতে হামলা করেনি, কিন্তু উপায় নেই, ওই নিমজ্জিত বৃদ্ধ ভদ্রলোককে উদ্ধার করতে হবে। শীতের বিকেলে নদীর জল ওর পক্ষে নিশ্চয়ই আরামদায়ক হচ্ছে না। যাই হোক, আমার মিথ্যে কথায় কাজ হলো। ট্যাক্সিওয়ালা ঘুরে দাঁড়ালো, তারপর ওর হাতে সেই ছোট্ট রেঞ্জটাকে গুজে দিতেই সে জঙ্গল ভেঙে ট্যাক্সির দিকে দৌড়লো রাস্তায়। নিমজ্জিত বৃদ্ধর দিকে ঘুরে সান্ত্বনা দেওয়ার সুরে বললাম, জলটা কি খুব ঠান্ডা? ধন্যবাদ, আমি এবার উঠতে পারবো, তবে দয়া করে তুমি আমার টুপিটা উদ্ধার করো। হাসতে হাসতে একটা গাছের ডাল ভেঙে ধীরে ধীরে ভাসমান টুপিটা উদ্ধার করে দেখি উনি পাড়ে উঠেছেন, এবং কি আশ্চর্য,
আবার চোখে বাইনোকুলার রেখে পা টিপে টিপে এগুচ্ছেন। ভিজে পোশাক থেকে সমানে জল ঝরছে, কিন্তু এতক্ষণে সব রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। বিরক্ত হয়ে ওর প্রচলিত নাম বা বদনাম ধরেই ডেকে ফেলল, এই ওল ঘুঘু, নিমুনি হবে যে। উনি কানেই দিলেন না। দৌড়ে গিয়ে ওর কাঁধ খামচে ধরল। তখন হতাশ ভঙ্গিতে ঘুরে দাঁড়ালেন। মাই ডিয়ার ইয়ং ম্যান, তুমি জানোই না কি সাংঘাতিক ক্ষতি করেছো তুমি আমার। অনেক কষ্টের পর বিরল প্রজাতির একটা উড ডাকের দেখা পেয়েছিল। আর কি তাকে খুঁজে পাবো? ওর কথায় এবার আমার অনুতাপ জাগলো। বললাম, এই দুর্ঘটনার জন্য আমি যথেষ্ট লজ্জিত এবং দুঃখিত। ক্ষমা করুন এবং চলুন, যেখানে উঠেছেন সেখানে গিয়ে পোশাক বদলাবেন। 1 মিনিট জয়ন্ত, আমি ওই প্রজাপতি ধরা জালটা নিয়ে আসি। বলে উনি সামনের দিকে পা বাড়ালেন। সেদিকে তাকিয়ে দেখি গাছপালার ফাঁকে একটা কাঠের বেড়া দেখা যাচ্ছে। বুড়ো দেখতে দেখতে কি কৌশলে সেই বেড়ার ফাঁকগুলি অদৃশ্য হলেন। তখন ব্যাপারটা ভালো করে দেখার জন্য বেড়ার দিকে এগিয়ে গেল। একটা কৃষি ফার্ম বলে মনে হলো। নদীর ধারে চারপাশে পাহাড় আর জঙ্গলের মধ্যে কেউ চাষবাস করছে। অঢেল শীতের ফসল ফলে রয়েছে, তরি তরকারিও লাগানো আছে। বুড়ো এখন হামাগুড়ি দিয়ে কুমড়ো ক্ষেতের দিকে এগুচ্ছেন। দুর্লভ প্রজাতির কতগুলো প্রজাপতি ওর জালে ধরা পড়েছে কিনা জানি না, তবে আমার চোখে পড়লো কুমড়োগুলোর দিকে। ওগুলো কি সত্যি কুমড়ো না পাথর? চতুর্দিকে অজস্র ছোট বড় পাথর পড়ে রয়েছে যেন, অনেক রকম গড়ন, নানান রঙের। কিন্তু কুমড়ো ক্ষেতের ওগুলোর মসৃণ নিটোল গড়ন আর সোনালি রং দেখেই বুঝতে পারলো পাথর নয়, অতএব কুমড়ো ছাড়া আর কি। আমার বৃদ্ধ বন্ধু ওখানে হাঁটু মুড়ে সাবধানে জাল গোটাচ্ছিলেন। হঠাৎ কোত্থেকে বাঁচকা গলায় কেউ চেঁচিয়ে উঠল, আই আই আই! তারপরে দেখি গাম্বুট পরা বেটে নাদুস নুদুস চেহারার এক ভদ্রলোক হাতে খুরপি নিয়ে দৌড়ে আসছেন। এই রে, এবারে আর বুড়োকে বাঁচানো যাবে না। আমি বেড়ার ফাঁক গলিয়ে ঢোকার জন্য সাধ্য সাধনা করছি, তার মধ্যেই শুনি উভয় পক্ষেই হো হো হা হা করে হেসে উঠলেন। জয়ন্ত, চলে এসো, আলাপ করিয়ে দিই। ডাক শুনে বেড়া গলিয়ে ঢুকে পড়ল। খামারের মালিক অবাক চোখে তাকিয়ে আছেন। বেড়ার ফাঁকটা বেড়ে গেছে, সম্ভবত সেই দিকেই ওর নজর। খামারের মালিকের পরিচয় পেয়ে আমি তো অবাক। ভদ্রলোক আসলে এক কৃষি বিজ্ঞানী, নাম ডক্টর রঘুনাথ গীতিওয়ালা, সংক্ষেপে ডক্টর গিন্তি। অনেককাল আগে পশ্চিমবঙ্গে ছিলেন, ভালো বাংলা বলেন। এই খামার তার ল্যাবরেটরি, গাছগাছরা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তাছাড়া এক ঋতুর ফসল কিভাবে অন্য ঋতুতে ফলানো যায় তা নিয়েও মাথা ঘামান। আমার কৌতূহল ওর ফলানো কুমড়ো সম্পর্কে। প্রশ্ন শুনে হাসতে হাসতে বললেন, আপনারা বাঙালিরা কুমড়োর ছক্কা খেতে খুব ভালোবাসেন। ওদিকে লিটনগঞ্জের কলকারখানা এলাকায় অজস্র বাঙালি আছে। বলতে পারেন তাদের মুখ চেয়েই আমি উৎকৃষ্ট জাতের কুমড়ো ফলিয়েছি। ওখানকার অফিস ক্যান্টিনগুলোতে তরি তরকারি জায়গায় একটা এজেন্সি, তারা আমার ক্ষেতের কুমড়ো ট্রাক বোঝাই করে কিনে নিয়ে যায়। আপনার বন্ধু কর্নেল সাহেবকে জিজ্ঞেস করুন না। কর্নেল সাহেব অর্থাৎ বুড়ো ঘুঘু বলে পরিচিত কর্নেল নীলাদ্রি সরকার এই খামার বাড়ির পাশের ঘর থেকে ভিজে পোশাক ছেড়ে ডক্টর গিন্তির বেটে পায়জামা পাঞ্জাবি এবং একখানা আস্ত কম্বল জড়িয়ে এতক্ষণে এলেন। ফায়ার প্লেসের সামনে আরাম করে বসে বললেন, জয়ন্ত, গেন্তির ওই কুমড়োগুলো কিন্তু অকাল কুষ্মাণ্ড। ডক্টর গিন্তি হো হো করে হেসে উঠলেন।
কি বললেন? অকাল কুশমন্ডু? তাছাড়া আর কি বলবো, সচরাচর কুমড়ো পরিণত আকার পেতে ও পাকাপোক্ত হতে অনেক দিন সময় লেগে যায়। আপনার এই কুমড়ো মাত্র 3 মাসেই প্রকাণ্ড হয়ে ওঠে, ভেতরটা লাল টুকটুকে। ডক্টর গিন্তি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন যেন। না না, লাল বলা ঠিক নয়, হলদে। আপনি তো ভেতরটা দেখার সুযোগ পাননি এখনো। বরং কাল সকালে আপনার ফরেস্ট বাংলোয় খানিকটা পাঠিয়ে দেবো কন। তখন সরি, ভেতরটা তো এখনো দেখিনি, তবে যা মনে হচ্ছে ভেতরটা লালই হওয়া উচিত। কেন বলুন তো? বুঝলেন ডক্টর গিন্তি, আমার ইদানিং উদ্ভিদ বিজ্ঞানের দিকেও একটু ঝোঁক চেপেছে। সেদিন একটা পত্রিকায় দেখছিল অবিকল এই জাতের কুমড়ো পলিনেশিয়া দ্বীপপুঞ্জে ফলে। প্রশান্ত মহাসাগরের ওসব দ্বীপে 200 বছর আগে কুমড়ো কি তা কেউই জানতো না। 1639 সালে বিখ্যাত অভিযাত্রী টমাস কুক প্রথম তাহিতি দ্বীপে বিলিতি কুমড়োর কিছু বীজ পুঁতে এসেছিলেন। তার প্রায় 100 বছর পর বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারউইন গিয়ে দেখেন মাটির গুণে বিশাল আকারে কুমড়ো ফলেছে। ও তখনও দ্বীপের লোকেরা ভয়ে কুমড়ো ছোঁয় না। ওখানকার একটা দ্বীপের নাম ইস্টার দ্বীপ। সেখানে লোকেরা যে অক্ষী দেবতার পুজো করে, এ বুঝি তারই টিম। বুঝুন অবস্থা। আমিও ডক্টর গিন্তি হেসে উঠলাম। এই সময় কফি এলো। আমরা আরাম করে কফিতে চুমুক দিলাম। কর্নেল বুড়ো কোনো ব্যাপারে একবার মুখ খুললে তো থামতে চান না, আবার পলিনেশীয় দ্বীপপুঞ্জে ফিরেছেন। গতিক দেখে ডক্টর গিন্তি আমার দিকে চোখের ইশারা করে বললেন, এবার জয়ন্ত বাবুর ব্যাপারটা শোনা যাক। বলেন জয়ন্ত বাবু, কি দেখে এলেন লিটনগঞ্জে? কর্নেল চিমটে অগ্নিকুণ্ড থেকে এক টুকরো অঙ্গার তুলে চুর ধরাতে ব্যস্ত হলেন। আমি বললুম, ব্যাপারটা সত্যি সাংঘাতিক। হেভি ওয়াটার প্লান্টের প্রায় অর্ধেকটা বিস্ফোরণে গুঁড়ো হয়ে গেছে। সরকারি গোয়েন্দারা এখনো তদন্ত করছেন, কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু আঁচ করা যাচ্ছে না যে অত কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে অন্তর্ঘাত ঘটল। বলেন কি, অন্তর্ঘাত? তাহলে ফিরে গিয়ে আপনাদের পত্রিকায় কড়া করে লিখবেন জয়ন্ত বাবু। কর্নেল আমার দিকে ঘুরে দুষ্টু হেসে বললেন, রিপোর্টার হিসেবে জয়ন্তের খুব সুনাম আছে ডক্টর গিন্তি। ওর কলমের জোরে সরকারি অফিসের চেয়ারগুলো কেঁপে ওঠে শুনেছি। পাল্টা খোঁচা মেরে বললাম, আর আপনারও তো বুড়ো ঘুঘু বলে যথেষ্ট নাম আছে। কর্নেল আচমকা কাশতে শুরু করলেন। সর্বনাশ, জলে নাকানি চোবানি খাওয়ার ফলাফল। ডক্টর গিন্তি আমাকে কি প্রশ্ন করতে যাচ্ছিলেন, উদ্বিগ্ন হয়ে থেমে গেলেন। কিন্তু না, কর্নেল সামলে নিয়েছেন। বুড়ো হাড়ে ভেলকি দেখানোর ক্ষমতা আছে ওর। রুমালে নাক মুছে বললেও, এবার ওঠা যাক, বাংলোয় ফিরতে রাত হয়ে যাবে। সঙ্গে লোক দেব, আলো দেব, কিচ্ছু ভাববেন না। তা জয়ন্ত বাবু, ওই হেভি ওয়াটার প্লান্টের ব্যাপারটা আদপে কি বলুন তো? বুঝতেই পারছেন আমি নিছক কৃষিবিদ্যার চর্চা করি। কর্নেল হঠাৎ উঠে দাঁড়ালেন। এবার উঠি ডক্টর গিন্তি। আপনার আতিথ্য এবং সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। কাল সকালে আপনার এই কাপড় চোপড় আর কম্বল ফেরত পাঠাবো। এসো জয়ন্ত। বলে উনি শটান বেরিয়ে গেলেন। বাইরে এতক্ষণে চাঁদ উঠেছে, কিন্তু কুয়াশাও ঘন হয়ে চলেছে। আর কনকনে ঠান্ডার কথা তো না তোলাই ভালো। মনে হচ্ছিল কর্নেল বুড়োর পাল্লায় পড়াটা ঠিক হয়নি। সোজা ভারুন্ডি স্টেশনে গিয়ে ট্রেন ধরলে ভালো কাজ করত। এই জঙ্গলের পথে হাড় কাঁপানো শীতে ফরেস্ট বাংলোর দিকে হাঁটতে হাঁটতে এবার বাঘ ভল্লুকের ভয় হচ্ছিল। শুনলাম বারুন্ডা জঙ্গলে নাকি বুনো হাতিরও উৎপাত আছে।
তবে ডক্টর গিন্তির লোকটির হাতে আলো আছে। ফরেস্ট বাংলোয় আরাম করে বসে কর্নেল বললেন, জয়ন্ত, সবার সামনে আমাকে বুড়ো ঘুঘু বলাটা তোমার বদ অভ্যেস দাঁড়িয়েছে। না, রাগ আমি করিনি, কিন্তু কথাটা তোমার তলিয়ে দেখা উচিত। তুমি কি এলিয়ট রোডে আমার ফ্ল্যাটের নতুন নেম প্লেটটা লক্ষ্য করনি? করেছি। লেখা আছে কর্নেল নীলাদ্রি সরকার, প্রকৃতিবিদ। বুড়ো গুগুর বাসা বলে পরিচিত ফ্ল্যাটের মধ্যে এখন কাঁচের জার ভর্তি, তাতে প্রজাপতি পোকামাকড়েরা ডিম পাড়ছে। হরেক পাখপাখালির মামি সাজানো রয়েছে, দুর্লভ এবং বিরল প্রজাতির নমুনা। কিন্তু হে বৃদ্ধ, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তাছাড়া অভ্যেস যায় না মলে। 10 কিলোমিটার দূরে লিটনগঞ্জে হেভি ওয়াটার প্ল্যান্টের রহস্যময় দুর্ঘটনা আর ভারুন্ডি ফরেস্ট বাংলোয় একজন প্রাক্তন গোয়েন্দার অবস্থিতি কি নেহাত কাকতালীয় ব্যাপার। দুয়ের মধ্যে কি কোনো যোগাযোগ নেই? আমি মোটেও বিশ্বাস করি না। কর্নেল জোরে মাথা দুলিয়ে বললেন, একেবারে কাকতালীয়। আমাকে সরকার ওসব ব্যাপারে কোনো অনুরোধ করেনি। আমি এসছি উড্ডাকের খবর পেয়ে। খবরের কাগজের লোক হলেও ওসব খবরে তোমার মাথা ব্যথা থাকে না। নইলে সম্প্রতি ভারুন্ডির জঙ্গলে উড্ডাকের আবির্ভাবের খবর তোমার চোখে পড়তো। যাকগে, এবার খাওয়ার ব্যবস্থা করা দরকার। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আমি চৌকিদারকে দেখি। ততক্ষণ তুমি ফায়ার প্লেসের অগ্নিকুণ্ডটার দায়িত্ব নাও। কাঠ গুছিয়ে দিতে ভুলো না কিন্তু। উনি বেরিয়ে গেলেন। তারপর আমি বসে আছি তো আছি, আর ওর পাত্তা নেই। বাংলো গোরস্থানের মতন স্তব্ধ। একা বসে থাকতে থাকতে গা ছমছম করছে। প্রায় 2 ঘন্টা পরে কর্নেল ফিরলেন। এত দেরি যে? রাতের কাজটুকুও সেরে এলাম। আশা করি আমার সে অত্যাদ্ভুত ক্যামেরার কথা তুমি ভোলনি। হ্যাঁ, অত্যাদ্ভুত ক্যামেরাই বটে। প্রতাপগড়ের জঙ্গলে ওটা পেতে রাখতে দেখেছিলাম সেবার। জন্তুদের জল খাওয়া দেখতে যাওয়ার পথে গাছের ডালে বেঁধে রেখেছিলেন। একটা তার নিচে মাটিতে পোতা ছিল। ক্যামেরা লেন্সের সামনে দিয়ে 50 গজ অব্দি মাটিতে যদি কেউ হেঁটে যায়, অতি শুকনো ইলেকট্রনিক সিস্টেমে সেই স্পন্দন ধরা পড়ে এবং আপনা আপনি শাটারটা ক্লিক করে। ফ্ল্যাশ বাল্ব জ্বলে এমনিতেই এবং ছবি উঠে আসে। কর্নেলের মতে জন্তুদের স্বাভাবিক চেহারার ছবি এভাবেই তোলা সহজ। এবার কোথায় ক্যামেরা পেতে এলেন? ডক্টর গিন্তির কুমড়ো খেতে। কারণ তখন ওখানে কয়েকটি অদ্ভুত পায়ের ছাপ দেখেছিলাম। ওটা কি প্রাণীর সেটা দেখা দরকার। পুরোর বাতিকে কোনো তুলনা নেই। ও নিয়ে মাথা ঘামিয়েও লাভ নেই। এখন একমাত্র ভাবনা, সকাল হলেই আমাকে কেটে পড়তে হবে। লিটনগঞ্জ হেভি ওয়াটার প্ল্যান্টের রিপোর্ট কিভাবে লিখবো তাই ভাবতে থাকলো। কর্নেল অবশ্য মুখ খুললেন না, কেমন গম্ভীর হয়ে চুরুট টানতে থাকলেন। খেয়ে দিয়ে শুতে শুতে প্রায় রাত 10টা বেজে গেল। ক্লান্তির ফলে কখন ঘুমিয়ে গেছি। সেই ঘুম ভাঙলো কর্নেলের ডাকে। দেখি সকাল হয়ে গেছে। কর্নেল অভ্যেস মতন কখন এই প্রচন্ড শীতের ভোরেও বাইরে ঘুরে এসেছেন। গায়ে ওভারকোট, মাথায় হনুমান টুপি, হাতে ছড়ি। বললেন, গুড মর্নিং। আশা করি সুনিদ্রা হয়েছে। এখন উঠে পড়ো এবং দ্রুত চোখ মুখ ধুয়ে রেডি হয়ে এসো। দ্রুত কেন? কোথাও বেরোবেন বুঝি? বেরোবো। অবশ্য তাতে তোমারই লাভ হবে, কথা দিচ্ছি। লাভের দরকার নেই, আমি সোজা গিয়ে ট্রেন ধরবো বলে বাথরুমে গিয়ে ঢুকলাম। কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখি কর্নেল বিছানায় গুচ্ছের ফটোর ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে। জয়ন্ত, আমার রাতের ফসল দেখে যাও, তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। একটা ফটো তুলে সত্যি সত্যি চক্ষু চরকা যাওয়া। এই কি দৃশ্য! কুমড়ো খেতে একটা বিশাল কুমড়োর উপর ঝুঁকে ডক্টর গিন্তি কি যেন করছেন। এক হাতে খুদে টর্চ। কি ব্যাপার?
ডক্টর গিন্তি নিশ্চয় রাত দুপুরে নিজের কুমড়ো নিজেই চুরি করছেন না? তাহলে কি করছেন? কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করছেন নাকি? ঠিক তাই। অসাধারণ ওর গবেষণা, খুব অধ্যাবসায়ী লোক। যাকে জয়ন্ত, সেই অদ্ভুত পায়ের ছাপের রহস্যই থেকে গেল। সম্ভবত জন্তুটা ওকে দেখে আর পা বাড়ায়নি। চৌকিদার কফি দিয়ে গেল। কফি খাওয়ার পর কর্নেল ব্যস্ত হয়ে উঠলেন। জয়ন্ত, দেরি হয়ে যাচ্ছে বলে আমাকে আপত্তির সুযোগ না দিয়েই হাত ধরে টানতে টানতে বেরোলেন। কুয়াশার ফাঁকে হালকা রোদ ফুটেছে, কিন্তু ঠান্ডার কথা না বলাই ভালো। বাংলো থেকে উতরাই রাস্তাতে আমরা নেমে গেলাম কিছু দূর। তারপর সমতলে আরো কিছুটা এগিয়ে গিয়ে চমকে উঠলাম। গাছপালার আড়ালে একটা জিপ দাঁড়িয়ে রয়েছে। জিপে কারা বসে আছে। কর্নেল তাদের দিকে হাতে ইশারা করে আমার হাত ধরে হিড় করে টেনে ঝোপে ঢুকলেন। তারপর ফিসফিস করে বললেন, এবার হামাগুড়ি দিয়ে এগোতে হবে জয়ন্ত, একটু কষ্ট করো। কিন্তু ব্যাপারটা কি? সচক্ষে দেখবে, চলো। পাগলের পাল্লায় পড়া গেছে, উপায় কি? ঝোপঝাড় পাথরের আড়ালে এগুচ্ছি। ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। গাড়ির ইঞ্জিনের শব্দ শুনছি। কতক্ষণ পর কর্নেল একটু উঁচু হয়ে চোখে বাইনোকুলার রেখে বললেন, এসে গেছে, দেখবে নাকি জয়ন্ত? দেখোই না। বাইনোকুলারে চোখ রাখতেই ডক্টর গিন্তির খামার বাড়ির গেট নজরে পড়ল। একটা ট্রাক দাঁড়িয়ে আছে। ট্রাকের গায়ে যা লেখা আছে স্পষ্ট পড়তে পারছি, উন্মর সিং ক্যাটারিং কোম্পানি। ট্রাকে তরি তরকারি বোঝাই হচ্ছে। ডক্টর গিন্তি এবং তাদের লোক তদারক করছেন। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। এই স্বাভাবিক ব্যাপারে এত লুকোচুরি বা উৎপেতে বেরোনোর কারণ কি? হঠাৎ কর্নেল বলে উঠলেন, চলে এসো জয়ন্ত, পাখি ফাঁদে পড়েছে। তারপর আমার প্রায় বাঘের লেজে বাঁধা শেয়ালের মতন অবস্থা হলো। খামার বাড়ির গেটে পৌঁছে ফের চমকে উঠলুম। ট্রাক ঘিরে দাঁড়িয়ে আছে বন্দুকধারী এক দল পুলিশ। ডক্টর গিন্তি দুহাত তুলে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। কর্নেলকে দেখে কাঁদো কাঁদো গলায় বললেন, দেখছেন দেখছেন কর্নেল, কি জঘন্য অত্যাচার! কর্নেল গম্ভীর মুখে কোনো কথা না বলেই ট্রাকের কাছে গেলেন এবং কাঠবিড়ালির মতন উঠে পড়লেন। তারপরে হেঁট হয়ে একটা বিশাল কুমড়ো তুলে বললেন, আসুন মিস্টার শর্মা, খুব সাবধানে থাকবেন কিন্তু। এর মধ্যে সাংঘাতিক এক্সপ্লোসিভ আছে, বিস্ফোরণ ঘটতে পারে। একজন পুলিশ অফিসার হাত বাড়িয়ে কুমড়োটা নিলেন, সাবধানে ধরে রইলেন। কর্নেল নেমে এসে তার হাত থেকে কুমড়োটা নিল। তারপর মাটিতে রেখে বোটার কাছে চাপ একটা লম্বা চড়া ফালি উঠে এলো। উঁকি মেরে দেখি ভেতরে একটা ধূসর রঙের মস্ত গোল জিনিস পড়া আছে। সঙ্গে সঙ্গে আমার বুদ্ধি শুদ্ধি খুলে গেল। থর থর করে কাঁপতে থাকলো। তাহলে বুঝতে পারছো জয়ন্ত, তোমার কাজের জন্য কেমন একখানা স্টোরি পেয়ে গেলে। আশা করছি এবার এও বুঝেছো যে লিটনগঞ্জে হেভি ওয়াটার প্ল্যান্টের তৃতীয় টাওয়ারটাও ধ্বংস করার ব্যবস্থা হচ্ছিল। ক্যান্টিনের এই বিশেষ চিহ্নিত কুমড়োটি যেত এবং সেখান থেকে পাচার হয়ে যেত টাওয়ারের মধ্যে। যাকে আমার কাজ শেষ, বাকি যা কিছু মিস্টার শর্মার হাতেই ছেড়ে দেওয়া ভালো। এসো জয়ন্ত, আমরা বাংলোয় ফিরি। তোমার ট্রেন সেই 11টায়। ততক্ষণ তুমি এই অকাল কুষ্মান্ডের রহস্যের কাহিনীটার একটা খসড়া করে নিতে পারবে। তবে মনে রেখো, কুমড়ো রহস্য আমি দৈবাত টের পেয়েছিল, প্রজাপতি ধরার জাল পাততে গিয়ে। আস্তে আস্তে শুনলুম পেছনে ডক্টর গিন্তি গর্জে বলছেন, নেমো খারাপ, আমার পাজামা পাঞ্জাবি কম্বলটা পর্যন্ত ফেরত দিল না।